বন্ধুরা, সেই 1971 সাল থেকে 2025 সালের আজকের দিন পর্যন্ত বাংলাদেশে ঘটে গিয়েছে, বাংলাদেশের রাজনীতিতে ঘটে গিয়েছে অসংখ্য অসংখ্য বিতর্কিত ঘটনা। তবে আজকের ভিডিওতে আমরা সম্প্রতি ঘটে যাওয়া 7টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিতর্কিত ঘটনা নিয়ে আলোচনা করব, যার অনেকগুলো হয়তো আপনি নিজেও জানেন না। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। 1 নম্বর বিতর্কিত ঘটনাটি হচ্ছে কোটা আন্দোলন ও শেখ হাসিনার পলায়ন, জুলাই আগস্ট 2024। আপনি, আমরা এবং আমরা সবাই জানি 1975 থেকে 1971 থেকে 2025 পর্যন্ত গত 55 বছর এরকমটা আর কখনোই ঘটেনি, কোনো রাষ্ট্রপ্রধানের সাথে ঘটেনি। হয়তো এর আগে 1975-এ শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল এবং পরবর্তীতে জিয়াউর রহমানকে, এবং আরও অসংখ্য ঘটনা ঘটেছে যেগুলো খুবই মারাত্মক লেভেলের ছিল। কিন্তু 2024 সালে যেটা ছাত্র জনতা করেছে এমনটা পূর্বে কখনোই ঘটেনি, যেটা ঘটেছিল শেখ হাসিনার সাথে। সেখানে 2018 সালে যখন কোটা আন্দোলন শুরু হয়, সেটাকে হাইকোর্ট একটা রায় দেয় ছাত্রদের পক্ষে। কিন্তু পরবর্তীতে 2024 সালে যখন পুনরায় হাইকোর্ট ওই রায়কে বাতিল করে পুরনো রায়কে বহাল করে দেয়, তারপরেই কিন্তু ছাত্রদের আন্দোলন শুরু হয়। ছাত্ররা দাবি করে কোটা নয়, মেধাই বা যোগ্যতার ভিত্তিতেই চাকরিতে নিয়োগ দেওয়া হোক, যেটা খুব স্বাভাবিক একটা আন্দোলন ছিল। বাট পরবর্তীতে শেখ হাসিনা সে আন্দোলনকে কোনোভাবেই তিনি গ্রহণ করেননি, তিনি এটাকে রিফিউজ করেছেন এবং ছাত্রদেরকে বলেছেন যারা এই আন্দোলন করবে তারা হচ্ছে রাজাকার, তারা রাজাকারের নাতি, তারা রাজাকারের প্রতি। কেননা সেই কোটাটা ছিল মূলত মুক্তিযুদ্ধ কোটা এবং অন্য কয়েকটা কোটা, যেগুলো অনেক বেশি পার্সেন্টেজ ছিল, যার কারণে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সন্তানেরা একটা ভালো চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল। ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনকে যখন বাংলাদেশ প্রাক্তন সরকার শেখ হাসিনা মেনে নেয়নি, তখন ছাত্রদের আন্দোলন অনেক তীব্র হতে থাকে। পরবর্তীতে সেই আন্দোলন কিন্তু আর ওই কোটা আন্দোলন থাকেনি, সেটা কিন্তু একমাত্র সরকার হটানোর আন্দোলনে শুরু হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই প্রায় 1400 ছাত্র জনতা ওই আন্দোলনে মৃত্যুবরণ করে। কেননা শেখ হাসিনা তাদের পুলিশ বাহিনী এবং গুন্ডা বাহিনীর মাধ্যমে এলোপাতাড়ি গুলি করে এবং বিভিন্নভাবে অত্যাচার করে অসংখ্য ছাত্র জনতাকে মেরে ফেলে সেই সময় আমরা দেখতে পাই। তার পরবর্তীতে 5ই আগস্ট তিনি টিকতে না পেরে যখন পুরো দেশের জনতা রাগে ক্ষোভে ফেটে পড়ে, তখন কিন্তু তিনি ইন্ডিয়াতে পালিয়ে যায়। সবচেয়ে বিতর্কিত ঘটনা ছিল এটা বাংলাদেশের বিগত 55 বছরে। 2 নম্বর বিতর্কিত ঘটনাটি হচ্ছে 2014 থেকে 18 সালের একপক্ষীয় নির্বাচন। আমরা জানি পূর্ববর্তী সরকারের ব্যবস্থা না, 2006-7 সময়গুলোতে আমরা দেখেছি তখন যখন একটা সরকারের মেয়াদ শেষ হয়ে যেত, তারপর তত্ত্বাবধায়ক সরকার আসতো, তারপর নিরপেক্ষ দল থেকে কিন্তু নির্বাচন হতো। পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনি বাংলাদেশের পুরো সংবিধানকে চেঞ্জ করে দেয় অনেক কাটাকুটি করে। তিনি বলে যে বর্তমান সরকার থাকবে, তার আমলেই কিন্তু নির্বাচন হবে। আর সেটা বিরোধিতা করে বিএনপি, তারা বলে যে না, এই নির্বাচন সুষ্ঠু হয় না, সেখানে তোমাদের ওই যে দল ক্ষমতায় থাকবে তাদের একটা ক্ষমতার প্রভাব সব জায়গায় থাকে, তো এই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। পরবর্তী 2014 সালে কিন্তু বিএনপি নির্বাচনকে বয়কট করে, আর আওয়ামী লীগ একাই সে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। অবশ্য আরেকটা দল ছিল জাতীয় পার্টি, আমরা জানি তারা একটা পুতুল সরকারের মতো, শুধু সার্কাসের জোকারের মতোই ছিল তারা, তাদের কোনো হা হো ছিল না, বাট তারা ছিল কোথাও না কোথাও। তো এটাকে কিন্তু একপক্ষ নির্বাচন বলা যায়, যার ফলে কি হতো, বুথগুলো খালি ছিল, কোনো মানুষ সেখানে ভোট দিতে যায়নি, অল্প কিছু দল ছিল, মানুষ ছিল, এবং রাতের আধারে নির্বাচন। এবং তার চেয়ে হাস্যকর ছিল 2018 সালের নির্বাচন। সেটা তো নির্বাচন হওয়ার আগে আওয়ামী লীগ পাশ করে যায়, মানে একদিন আগে ডিক্লেয়ার হয়ে গেছে আওয়ামী লীগ ক্ষমতা চলে গেছে। তো এই যে একপক্ষ নির্বাচন, সেটা কিন্তু অত্যন্ত অদ্ভুত একটা বিষয়, যেটা বাংলাদেশের যে গণতন্ত্র আছে তার মূল বিরোধিতা করে। একটা গণতন্ত্র কখনোই এটাকে সাপোর্ট করবে না। সাধারণ মানুষের আপনার যদি মত প্রকাশ করতে না পারি, তাহলে আমরা আর গণতান্ত্রিক রাষ্ট্র হলাম কোথায়? এটা কিন্তু অত্যন্ত একটা বিতর্কিত ঘটনা ছিল 2014-18 একপক্ষীয় নির্বাচন। 3 নম্বর বিতর্কিত ঘটনাটি হচ্ছে পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ 2016-17। আমরা জানি শেখ হাসিনা যে কয়েকটি মেগা প্রজেক্ট নিয়ে কাজ করেছিল, যেমন রূপপুর, পদ্মা সেতু এবং মেট্রো রেল। তো তার মধ্যে পদ্মা সেতু কিন্তু অনেক বেশি বিতর্কিত একটি ঘটনা। কেননা প্রথম দিকে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে একটা তহবিল দিয়েছিল, একটা লোন দিয়েছিল পদ্মা সেতু করার জন্য। প্রাথমিক দিকে এর বাজেট ছিল মাত্র 4000 কোটি টাকা, কিন্তু পরবর্তীতে সে বাজেট আমরা দেখতে পাই 4 ধাপে পরিবর্তন হয়।
সেটা কিন্তু 20,000 25,000 কোটি টাকা পর্যন্ত চলে গিয়েছিল। তো সেখানে ওয়ার্ল্ড ব্যাংকের মনে হয়েছিল এখানে একটা দুর্নীতি রয়েছে, যেখানে তখন ক্ষমতাবান দলগুলো পদ্মা সেতুর নাম করে হাজার হাজার কোটি টাকা নিজেদের পকেটে নিয়ে নিচ্ছিল। এমন একটা দুর্নীতির প্রমাণ যখন বিশ্ব ব্যাংক পায়, তখন কিন্তু তাদের বাজেট তারা বন্ধ করে দেয়, তারা বলে দেয় আমরা টাকা দিব না। তখন বাংলাদেশে যে স্থানীয় সরকার ছিল শেখ হাসিনা, পরবর্তীতে তিনি রাষ্ট্রীয় টাকার মাধ্যমে ওই সেতুটা তৈরি করে। কিন্তু তবুও এখনো পর্যন্ত অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে সেই পদ্মা সেতু নিয়ে। পদ্মা সেতু তো মানুষ পেয়েছে, কিন্তু তা তৈরি হয়েছিল আমার এবং আপনার টাকায়। আর তার মধ্যে যেখানে 4,000 কোটি টাকা থেকে 25,000 কোটি টাকা পর্যন্ত সেটার ব্যয় চলে গিয়েছিল, কিন্তু কত টাকা সেখানে দুর্নীতি হয়েছিল আপনি আমি একবার ভেবে দেখেছি, বা এর সত্যটা কি আমরা এখনো পর্যন্ত জানি? এটা অত্যন্ত বিতর্কিত একটা ঘটনা ছিল 2016 এবং 17 সালে। যে কয়েকটি ঘটনা বাংলাদেশের পুরো ইতিহাসকে বদলে দিয়েছিল, এই ঘটনাটিও একটি। তো 4 নম্বর ঘটনা হচ্ছে ধানমন্ডি 32 বুলডোজার মিছিল 5 ফেব্রুয়ারি 2025। আমরা জানি 2024 সালে শেখ হাসিনার সরকার 5 আগস্ট কীভাবে দেশ থেকে পলায়ন করে ইন্ডিয়া চলে যায়, এবং তারপরেও কিন্তু সমালোচনা আলোচনা কোনোভাবেই দেশ ছাড়ছিল না। তার রেখে যাওয়া যেসব আওয়ামী লীগ নেতারা ছিল, তার মতদলীয় যেসব প্রার্থীরা ছিল, তারা কিন্তু বিভিন্নভাবে দেশে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল। এবং আমাদের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু বিভিন্নভাবে উস্কানি দিচ্ছিল আমাদের দেশের সাধারণ জনতাকে। আর তারই প্রেক্ষিতে 2025-এর 5 ফেব্রুয়ারি জনগণ ক্ষিপ্ত হয়ে যখন শেখ হাসিনা একটা লাইভের মাধ্যমে ইন্ডিয়া থেকে একটা সম্প্রচার দিচ্ছিল, উস্কানি দিচ্ছিল, তার অভিযোগে 5 ফেব্রুয়ারি 2025-এ সাধারণ জনতা, ছাত্র সবাই মিলে কিন্তু বুলডোজার নিয়ে গিয়ে যে আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং ইতিহাসের সাথে মিশেছিল ধানমন্ডি 32 নম্বর বাড়িটি, সেটা কিন্তু পুরোটাই মাটির সাথে গুঁড়িয়ে দেয়। এটাকে অনেকে পজিটিভভাবে নিয়েছে, অনেকে নেগেটিভভাবে নিয়েছে। এক একজনের ভিন্ন ভিন্ন মতবাদ এখনও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। তো আপনার মতামত কি এই বিষয়টা নিয়ে আপনি কমেন্ট করে জানিয়ে দিন যদি আপনার ভিন্ন কোনো মতামত থাকে। এবং আজকের 5 নম্বরের বিতর্কিত ঘটনাটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ 13 মে 2025। তা অত্যন্ত ইতিহাস বদলে দেওয়ার মতো একটি ঘটনা। এর পূর্বে হয়তো এমনটা সাধারণত ঘটেনি। পুরো একটা দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, যারা বাংলাদেশের প্রায় 90%, আপনি যদি 2024 সালেও ফিরে তাকান, যেখানে বাংলাদেশের 90% আওয়ামী লীগ এবং 10% সাধারণ জনতা, সেখানে 2025 সালে এসে পুরো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। এবং আমরা যদি ইতিহাস কেটে দেখি, হাজার বছরের ইতিহাস কেটে দেখি, একসময় ফেরাউনরা কতটা ক্ষমতাবান ছিল, এবং একসময় তারা ঘোষণা করে যে আমাদের পুরো গ্যালাক্সিতে আমাদের চাইতে ক্ষমতাবান আর কেউ নেই, আমরা গড, আমরা ক্রিয়েটর, আমরা স্রষ্টা। তো ফেরাউনরা নিজেকে ক্রিয়েটর বা আল্লাহ হিসেবে বলেছিল যে আমরা হচ্ছে গড। ওরা নিজেদেরকে অতটা ক্ষমতাবান দাবি করেছিল, কিন্তু কি হয়েছিল, কয়েক বছর যেতেই সবাই মাটির সাথে মিশে গেছিল। তাদের ইতিহাস ঐতিহ্য আজকে শুধু কয়েকটা পিরামিডের মাধ্যমে রয়েছে। তো কোনো দল, কোনো ব্যক্তি কেউই কিন্তু অতটা ক্ষমতাবান না। এক সময় আওয়ামী লীগ মনে হয়েছিল যে অত্যন্ত ক্ষমতাবান একটি দল, যেখানে 90% আওয়ামী লীগ, কিন্তু তাদের জুলুমের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে মাত্র এক মাসের আন্দোলনে তাদের প্রধান দেশ ছেড়ে পালায় যায়, বড় বড় নেতারা দেশ ছেড়ে পালায় যায়। এবং আজকে 13 মে 2025 তাদেরকে পুরো দেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কোনো নাম নেই বাংলাদেশে, ছাত্রলীগের কোনো নাম নেই বাংলাদেশে। তো এই বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতা চিরস্থায়ী নয়, আমাদের সবাইকে মরতে হবে, আমাদের সবারই সময় আসবে, আমার আপনার সকলের সময় আসবে। তো যখন আপনার ক্ষমতা থাকবে, ক্ষমতার সৎ ব্যবহার করুন। ক্ষমতার সৎ ব্যবহার না করলে আজকে আপনি ক্ষমতার বলে আমাকে একটা থাপ্পড় দিবেন, এই থাপ্পড় আগামীকাল আপনার গালে 10টা হয়ে পড়বে। তো এই ঘটনাটি কিন্তু অত্যন্ত বিতর্কিত এবং শিক্ষণীয় একটি ঘটনা আমার আপনার সকলের জন্য। এবং আজকের 6 নম্বর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। 2024-25 সালের জুলাই আগস্ট গণহত্যা। দীর্ঘ সময়ের পর সেই 2071 এরকম গণহত্যা চলেছিল পিলখানায় এবং পুরো বাংলাদেশে। হয়তো দীর্ঘ 55 বছর পর বা দীর্ঘ 54 বছর পর বাংলাদেশের মানুষ এরকম একটি গণহত্যা দেখেছে, যেখানে ছাত্ররা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছিল, কিন্তু ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল পাখির মতো। আমরা বিভিন্ন ভিডিও দেখেছি, অডিও দেখেছি, যেখানে বলেছিল স্যার একটা মারি, একটা মরে, বাকিগুলো রয়ে যায় একটাই।
তো আমরা অসংখ্য আমাদের ভাই, সাধারণ বোন, রিক্সা চালক, সাধারণ জনতা, অসংখ্য মানুষের আত্মত্যাগের ফলে অসংখ্য মা তার ছেলে হারিয়েছে, মায়ের বুক খালি হয়েছে, কত বাবা জীবন দিয়েছে, কত ত্যাগ তিতিক্ষার ফলে কিন্তু আমরা আজকের একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের দুর্নীতি এবং জুলুমের মাত্রা অনেকটাই কমে গিয়েছে। তো সে আন্দোলনে কিন্তু প্রায় 1400 সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছিল, কম বেশি 1400 ছাত্র জনতা নিহত হয়েছিল এবং আহতের পরিমাণ হচ্ছে প্রায় 13,500। আমরা দেখেছি কেউ তাদের চোখ হারিয়েছে, কেউ তাদের হাত হারিয়েছে, কেউ তাদের পা হারিয়েছে। অসংখ্য মানুষ আছে যারা বিভিন্ন কঠিনভাবে হতাহত হয়েছে এবং 1400 মানুষ তাদের জীবন দিয়েছে। তবুও একটা বিষয় কি, আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমরা আমাদের স্বাধীনতা 2.0 পেয়েছি এবং আশা করি আজকে আমরা যদি তরুণরা এবং আমি আপনি মিলে চেষ্টা করি, আমরা আগামীতে সুন্দর এবং সুষ্ঠু একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। তো এই বিতর্কিত ঘটনাটি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানিয়ে দিন। আজকের ভিডিওর সর্বশেষ এবং ইন্টারেস্টিং একটি ঘটনা যদি আমরা বলি, তা হচ্ছে ব্যক্তিবাদ, রাজবংশবাদ ও নামকরণ সংস্কৃতি। এটা হয়েছিল কি, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু বলছিল যে দেশটা আমার বাপের দেশ, মানে এরকম একটা ছিল, হ্যাঁ আমার বাপের দেশ। তো সব জায়গায় আমরা যদি তাকাই, বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু হাই স্কুল, বঙ্গবন্ধু কলেজ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু এই, বঙ্গবন্ধু সেই, বঙ্গবন্ধু স্টেডিয়াম, তো সব কিছু না কেমন একটা ব্যক্তিবাদ হয়ে গেছিলো। শেখ হাসিনা জাতীয় বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা মডেল থানা, তো এরকম এই বিষয়গুলো হচ্ছিল কি, এই বিষয়গুলোর মধ্যে ব্যক্তিত্ববাদ চলে এসেছিল। তো প্রত্যেকটা রাষ্ট্রীয় কাঠামো, এগুলো কিন্তু রাষ্ট্রীয় কাঠামো তৈরি হয়েছিল সাধারণ মানুষের টাকায়, আমার টাকায়, আপনার টাকায়। তো যখন একটা রাষ্ট্রীয় কাঠামো আমাদের মতো সাধারণ মানুষের টাকায় তৈরি হবে, তবে সেটাতে কেন একজনের বাপের নাম কেন থাকবে? ঠিক আছে, তিনি বিখ্যাত মানুষ, তার নামে আপনারা 2-4টা প্রতিষ্ঠান করতে পারেন, কিন্তু এটাকে একটা ট্রেন্ড তৈরি করে ফেলা, এটা কিন্তু অন্যায়, সাধারণ মানুষের সাথে এটা অন্যায়, প্রতারণা। তো এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বিগত 20 বছরে, এটা একটা ট্রেন্ডের মতো পরিণত হয়েছিল। কিন্তু পরবর্তীতে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার পরবর্তীতে 2025 সালে এসে অসংখ্য প্রতিষ্ঠানের নাম বদল করা হয়েছে, তাদেরকে একটি আন্তর্জাতিক এবং শান্তিসম্পন্ন সম্মানসূচক নাম দেওয়া হয়েছে, যেগুলো সাধারণ মানুষ এগুলোতে অ্যাগ্রি করেছে, সাধারণ মানুষ সেখানে মত দিয়েছে, বলেছে যে এটা সুন্দর হয়েছে এবং এটা সঠিক বিচার হয়েছে। তো বন্ধুরা, আজকের 7টি ঘটনা কিন্তু এ পর্যন্তই ছিল। এই 7টি ঘটনা শুধু ঘটনা নয়, এগুলো বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন এবং রাজনীতির গতি প্রকৃতি পাল্টে দিয়েছে, মানুষকে শিখিয়েছে নতুন ধারার এক রাজনীতিতে, নতুন আধুনিক এক পৃথিবীতে নিয়ে এসেছে আমাদেরকে, অনেক নতুন নতুন পরিবেশের সাথে আমাদেরকে শিখাচ্ছে, নতুন নতুন শব্দ শিখাচ্ছে আমাদেরকে। তো এটা আমাদের জন্য প্রয়োজন ছিল। আমরা চাই তরুণদের হাত ধরে নতুন এক যুগে আমরা প্রবেশ করি, যেখানে হত্যা থাকবে না, গুম থাকবে না, যেখানে আয়নাঘর থাকবে না, সেখানে ধর্ষণ থাকবে না, আমাদের মা বোনেরা সুন্দরভাবে শান্তিতে নিরাপদভাবে দেশে বসবাস করতে পারবে, চাঁদাবাজি থাকবে না। আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি না, আলাদাভাবে কেন চাঁদা দিতে হবে? এই বিষয়গুলো যেন আমাদের আগামীর বাংলাদেশে না থাকে, সেটা নিশ্চিত করব আমি এবং আপনি। অথবা কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, তাহলে তার পরিণতিও সেম হবে, এটা আমরা সবাই জানি। আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। তো বন্ধুরা, এই 7টি বিতর্কিত ঘটনার মধ্যে কোন ঘটনাটা সবচেয়ে ইন্টারেস্টিং ছিল কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।